নমস্কার, সালাম। আমি এই লাইভটা করছি একটা বিশেষ কারণে। আমার কিছু কথা বলার আছে প্রকাশ্যে প্রকাশ্যে আমার কিছু কথা বলার আছে। যারা আমায় ঘনিষ্ঠভাবে চেনেন খুব কম লোক, দাবি করেন অনেকে, আসলে চেনেন না। আমার বাবা মাও কোনোদিন আমাকে ঘনিষ্ঠভাবে চেনেননি। আমার সহোদর ভ্রাতা যার সঙ্গে বড় হয়েছি, তাকেও আমি কোনোদিনই ঘনিষ্ঠভাবে চিনিনি, তিনিও আমায় চেনেননি। আমি একাধিকবার বিবাহ করেছি, তারা কেউই আমায় চেনেননি, আমিও তাদের ঘনিষ্ঠভাবে চিনিনি। কিছু কিছু জিনিস আছে যেটা একটা মানুষকে না জানলে ভালো করে বোঝা যায় না। কিন্তু আমরা তো এরম দাবি করতে পারি না মানুষ হিসেবে। সবাই আমাদের জানুন। কথা বলা মানুষের স্বভাব, অপরের সম্পর্কে বিশেষ করে। আমি কোন দিকে তাকাবো ঠিক জানি না। আমি এই ব্যাপারটা গুলিয়ে ফেলিয়ে আমি আমার ফোন থেকে করছি এই লাইভটা। কোথায় যে ক্যামেরাটা আছে আমি জানি না। আমি আনাড়ি, আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকে। বন্ধুরা বা শত্রুরা, আমি পলিটিক্সের লোক না, কিন্তু পলিটিক্যাল লোক। পলিটিক্সের লোক আমি না, কিন্তু পলিটিক্যাল লোক। আমাকে একবার পলিটিক্সে যাকে বলে নামতে হয়েছিল, সেটা বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে যে গণসংগ্রাম চলছিল, তার একটি বিশেষ মুহূর্তে আক্ষরিক অর্থে আমায় পীড়াপিড়ি করেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এরপর শ্রীমতী জনাবা এই কথাগুলো বলবো না। তিনি নেতৃত্ব দিচ্ছিলেন এক অংশের, পুরোটার কিন্তু না। অনেকে ছিলেন সেই সংগ্রামে, শুধু তৃণমূল না, এসইউসিআই ছিলেন, নকশালপন্থীরা ছিলেন, কোথাও কোথাও কংগ্রেসিরা ছিলেন। একজন নন্দীগ্রাম অঞ্চলের এক কংগ্রেস নেতা সবুজ প্রধান, আমি যদি ভুল না করে থাকি খুব, তিনি বেশ কিছু আক্রান্ত মহিলাকে বাঁচিয়েছিলেন। হারমাদরা অর্থাৎ সিপিএম এর গুন্ডারা তাদের আক্রমণ করেছিল, সবুজ তাদের বাঁচিয়েছিলেন। সাউন্ড ক্লিয়ার না, তার কিছু আমার করার নেই। আমি জানি না কিভাবে ক্লিয়ার করতে হয়। আমি একটা মাইক্রোফোন দিয়ে করছি। খুব ক্লিয়ার না হলে আমি কি করব? শুনবেন না তাহলে কেমন? আর কেউ একটু বলুন তো দেখি, সাউন্ড কি ক্লিয়ার না, মানে সাউন্ডটা কি আসছে? আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? শুনতে পাচ্ছেন? অনুগ্রহ করে যদি বলেন শুনতে পাচ্ছেন কি আমি যা বলছি? আমি যা বলছি শুনতে পাচ্ছেন? আপনারা অনুগ্রহ করে কি আমাকে একটু জানাবেন শুনতে পাচ্ছেন কি আমি যা বলছি? সাউন্ড ওকে। অর্ণব ব্যানার্জি বলছেন সাউন্ড ওকে। ধন্যবাদ অর্ণব। ধন্যবাদ মেঘ ব্যানার্জি। সবুজ প্রধানকে আমি কোনোদিন ভুলব না। আরো হয়তো অনেকে ভুলে গেছেন। তিনি বেশ কিছু গ্রামবাসী মহিলার প্রাণ বাঁচিয়েছিলেন। তেমনি কি করে ভুলবো জনযুদ্ধর কাছ থেকে যে সাহায্য পাওয়া গিয়েছিল সেটাকে। এবারে কেউ বলবেন ওখানে মাওবাদীরা ছিলেন। হ্যাঁ, ছিলেনই তো, কেন থাকবেন না? ওটা কি করে বাপের সম্পত্তি নাকি? সিপিএম কি মনে করে লাল রংটা তাদের সম্পত্তি? হ্যাঁ, মাওবাদীরা ছিলেন। আমিই তো ধরুন মাওবাদী, কি করবেন? অ্যারেস্ট করবেন তো করুন।
কথাটা হলো অনেকে ছিলেন, অনেকে, অনেকে। তবে তার একটা বিরাট অংশের নেতা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন গ্রাম বাংলা তাকে যেভাবে চেনে আর কাউকে সেভাবে চেনে না, এটার প্রমাণ আমি পেয়েছি। আমি কোনোদিন ভাবিনি যে আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব। তার আগে খোলাখুলি বলছি, আমি কোনোদিন ভাবিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মেনে নেব, কোনোদিন ভাবিনি। দীর্ঘকাল ধরে আমি মার্ক্সবাদী, এখনো তাই। নম চমস্কির সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম যখন, প্রফেসর নম চমস্কির MIT-তে একটা বই লেখার ব্যাপারে, উনি আমি বলেছিলেন, আমি শুনেছি তুমি নিজেকে মার্ক্সবাদী বলো, কেন বলো? একটু তিরস্কার করে বললেন যে তোমার জীবনে ভেবে দেখো, কার্ল মার্ক্সের চেয়ে মার্কস প্লাঙ্কের ভূমিকা বড়, তোমার তো উচিত নিজেকে মার্কস প্লাঙ্কিয়ান বলা। আমি কি বলবো? আমি তাকে বলেছিলাম, দেখুন বিজ্ঞানী প্রবর, আমি নিজেকে একটা অন্য অনেক কিছু থেকে আলাদা করার জন্য বলেছি। আমি এটা আমি মনে করি যে আমাদের মতন গরিব দেশগুলো, উপমহাদেশে, বাংলাদেশে সব মিলিয়ে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, সব, শ্রীলঙ্কা, এই দরিদ্র অধ্যুষিত পৃথিবীতে মার্ক্সবাদ ছাড়া গতি নেই। আপনি আমাকে হয়তো তর্কে হারিয়ে দেবেন। কেউ বলছেন মার্ক্সের আওয়াজ একটু আসছে শোনা আছে, কেউ বলছেন সুন্দর ঝকঝকে পরিষ্কার কণ্ঠস্বর, শব্দগ্রহণ। আমার হাতে তো কিছু নেই ভাই, আমি গুঁজে দিয়েছি তলায় এটা। যাই হোক, একটুখানি মানিয়ে শুনুন, এটা খুব জরুরি, এই 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 প্রচারটা একটু জরুরি। আমি এশিয়ার সম্ভবত, উপমহাদেশের তো বটেই, এশিয়ার সম্ভবত একমাত্র সাংবাদিক যাকে নিকারাগুয়ার সান্দিনিস্তা সরকার একটা সুযোগ দিয়েছিলেন বিপ্লবটা দেখার। আমার একার কৃতিত্ব না, আমি অনেক আবেদন করেছিলাম, তারা কিন্তু অতটা গ্রাহ্য করেননি। শেষকালে আমি পিট সিগারকে যখন বলি, তখন পিট সিগার, যিনি আমায় খুব স্নেহ করতেন, আমি তখন আমেরিকায় থাকতাম বলা বাহুল্য, তিনি ফাদার এরনেস্তো কার্দিনালকে একটা চিঠি দেন। ফাদার এরনেস্তো কার্দিনাল তখন ছিলেন সংস্কৃতি মন্ত্রী সান্দিনিস্তা সরকারের, নিকারাগুয়ার, যে এই ছেলেটি, তখন আমার নাম ছিল সুমন চ্যাটার্জি, এই যুবকটি একটি ভারতীয় সাংবাদিক যাকে আমি চিনি, যে নিকারাগুয়ার বিপ্লবের উপর একটা বই লিখতে চায়, তাকে সে সুযোগ করে দাও। ফাদার এরনেস্তো কার্দিনাল আমাকে আমন্ত্রণ জানান, আমি নিকারাগুয়া চলে যাই ভয়েস অফ আমেরিকার চাকরি ছেড়ে দিয়ে। আমি কলকাতায় ফেরার আগে নিকারাগুয়া গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই যে দেয়ালে লেখা রয়েছে রেভলিউশন সি, কমিউনিজমো নো। বিপ্লব হ্যাঁ, কমিউনিজম না। নানান জায়গায় বড় বড় করে দেয়ালে লেখা। কারা লিখেছে? সাধারণ মানুষ। লেখককে আমি দেখিনি, সাধারণ মানুষ কেউ তো আপত্তি করছেন না। রেভলিউশন সি, কমিউনিজমো নো, স্পষ্ট কথা। অর্থাৎ বিপ্লব করতে গেলে যে কমিউনিস্ট হতে হয়, সেই তত্ত্বে হয়তো অনেকেই বিশ্বাস করেন না। লিবারেশন থিওলজির লোকেরা যেমন বিশ্বাস করেন না। লিবারেশন থিওলজির প্রবক্তারা, তারা কিন্তু প্রিস্ট, অনেকেই খ্রিস্ট ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মের যাজক, তারা কিন্তু বিপ্লবকে সমর্থন করেছেন একাধিক জায়গায়। আমাদের কেন জানি না, আমাদের ভারতে উপমহাদেশে এটা নিয়ে একদমই চর্চা হয় না। যেমন কে বলতে পারে, হয়তো স্বামী বিবেকানন্দর কিছু কিছু বাণীর ভিত্তিতে তাকেও বিপ্লব সহায়ক বানানো যেত। আমি কিন্তু এ ব্যাপারে স্পষ্ট কিছু জানি না, অত পাণ্ডিত্য আমার নেই। কিন্তু মানে ধর্মের লোক হলেই, যেমন মৌলানা ভাসানী, তিনি কিন্তু চীনপন্থী ছিলেন। মানে ধর্মের পক্ষে থাকলেই তিনি যে ভীষণ রিয়াকশনারি তা কিন্তু না। এটা কিন্তু পৃথিবী জানে, কেন জানি না শিক্ষিত বাঙালিরা এটা মানতে মানে খুব ইতস্তত করে, মানে মানতেই চান না। ধর্মটা যেন একটা সম্পূর্ণ বাইরের বাজে জিনিস।
যাই হোক, আমি ধর্মের পক্ষে বলছি না, আমি শুধু এইটা বলছি যে ফাদার এরনেস্টো কার্দিনাল, এল পেদ্রো এরনেস্টো কার্দিনাল, তাকে লোকে ফাদারই বলতো, আমিও ফাদার কার্দিনাল বলেছি যখন দেখা হয়েছে। কোম্পানিয়েরও সে গেভারা, এবারে উচ্চারণটা আসুন শাহিন আমরা ঠিক করি, প্লিজ কিছু মনে করেন না, পাণ্ডিত্য ফেলাচ্ছি না, সাহায্য করছি, বড় মানুষ, ভাষাটা জানি আমরা। যে বাংলায় যখন গেভারা বলতে পারি, জি এর পর যদি ই থাকে, মানে ইংরেজিতে যেটা ই, তাহলে সেই জি এর উচ্চারণ হ হয়ে যায়। বুঝতে পেরেছেন? ক্যাস্টালিয়ান স্প্যানিশে পরিষ্কার হ, ক্যাটালানিয়ানে খ, খেভারা। ওই জন্য জি এর আওয়াজ, গ আওয়াজটাকে রিটেন করার জন্য একটা ইউ দেয়া হয়েছে, ওটা গুয়ে নয়, গে। প্লিজ কিছু মনে করবেন না, আমি আমার এই 16ই মার্চ আমি 72 পূর্ণ করে 73-এ পড়ব। একটা বর্ষিয়ান লোক হিসেবে আমার কথাটা শুনুন, আমি বলছি। তেমনি ইটালিয়ানেও একই ব্যাপার হয়, গয়ের জি এর পর ই দিলে জি উচ্চারণ হয়, আর যদি গ আওয়াজটা রাখতে হয় তাহলে ইউ দিতে হয় মাঝখানে। যেমন জিনা লোলো ব্রিজিতা, জি আই, মাঝখানে ইউ নেই, ওই জন্য জিনা লোলো ব্রিজিদা, বিখ্যাত অভিনেত্রী, কি সুন্দর, ভয়ঙ্কর সুন্দর দেখতে, কাম সেপ্টেম্বরের নায়িকা, তাই না? কিন্তু মাঝখানে যদি একটা ইউ হয় তাহলে গ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি সেখানে গিয়ে দেখতে পাই ছেলেরা ফৌজে নাম দিচ্ছেন। এ মোস্ট ওয়েলকাম শাহিন, এ মোস্ট ওয়েলকামকে বাংলায় আমরা কি বলবো? আপনি হচ্ছে অনেক ধন্যবাদ বললেন, থাক। আমরা আগে তো ধন্যবাদ বলতাম না কাউকে, একটা মানে পিসিমা, ঠাকুমা, নানা, নানি কাউকে একটা কাপড় দিলে বা একটা কিছু দিলে তারা বলতেন থ্যাংক ইউ তো বলতেন না, বলতেন আহা এরা কি দরকার ছিল, থাক। হ্যাঁ, চে গেভারা, যেমন মানে গেররা, যুদ্ধ, না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা পলিটিক্স থেকে একটু সরে আসি। আমি কতগুলো অভিজ্ঞতার কথা বলছি যা বাস্তব। আমি কিন্তু সেই মার্ক্সবাদীটাই থেকে গেছি, যদি আমার লেনিনবাদী, হ্যাঁ। এবারে এর আর না বেশি যাব না, বেশি এর ব্যাখ্যা করব না, একটু আমায় চিনে নিন। আমি বলছি যে আমি না ইউজ ডিপার বাই নাইট, এটাতে বিশ্বাস করি। হাইওয়েতে যাবার সময় আমি, আমার একটা ভ্যান, একটা লরি, তাতে কি মাল আছে আপনি তো অন্য দিক থেকে আসছেন, তো বুঝতে পারবেন না, কারণ আমারও হেডলাইট অন, আপনারও হেডলাইট অন। এবারে ইউজ ডিপার, একজন ডিপ করবে, ওইখান থেকে একজন আমাকে বলবে ডিপ করো, সে আলোয় তিনি সংকেত দেবেন, আমি তখন আমার হাই বিমটা নামিয়ে দেব, তলার বিম থাকবে ফলে রাস্তা দেখতে পাবো, হাই বিম থাকলো না, উনি ওর হাই বিমে আমায় দেখে নেবেন আমি কত বড়, কি মাল আছে, সেই মতো উনি গাড়ি চালাবেন। যে আমি আমার হাই বিম ডিপ করেছি। এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আমার কিছু বলার নেই, কিন্তু খুব জরুরি একটা যুগমুহূর্ত আজ, তাই বলছি। আবার বলছি, আমি একজন মার্ক্সবাদী, কিন্তু আমার মনোমতো দল কোনো দিন পাইনি। নকশালবাড়ির অভ্যুত্থানকে আমি কায়মনোবাক্যে খুব মেনেছিলাম, কিন্তু আমার বয়স তখন এত কম, আমার কথা কি শুনবে? এবার বলবেন যে নকশালরা কত কি করেছে, ওরকম হয়, বিপ্লব হলে ভায়োলেন্স হয়। মাও যেটা বলে গেছেন যে বিপ্লবটা ঠিক মানে মানে প্রবন্ধ লেখা না, কবিতা লেখা না, হ্যাঁ, কাব্যি করা না, কেমন ফেসবুকে, ওটা একটা ভায়োলেন্স হবে, আদারওয়াইজও ভায়োলেন্স হয়। স্টেট ভায়োলেন্স বন্ধ করার জন্য আইন করে, আবার রাষ্ট্র কিন্তু ভায়োলেন্স ঘটায়। এই একটা জটিল ব্যাপার, আমরা এতে নেই। তবে এইটুকু শুধু জেনে রাখুন যে আমার এখনো, আমায় যদি বলেন যে আপনি কোনো মতবাদে বিশ্বাস করেন, মানে রাষ্ট্রীয় রাষ্ট্রের ব্যাপারে মতবাদ, হ্যাঁ, আমি মনে করি মার্ক্সবাদ, লেনিনবাদ বা মার্ক্সবাদ হলো শ্রেয় পন্থা, সমাজতন্ত্র শ্রেয় পন্থা। এবারে যদি বলেন যে আপনি তাহলে কোনো সমাজতন্ত্রী দলের সদস্য নন, আমার পছন্দসই কোনো দল এখনো পাইনি। আচ্ছা, তৃণমূলের সদস্য কিন্তু আমি না।
আমি কোনো দলেরই সদস্য ছিলাম না। আমায় যখন ভয়ঙ্কর পীড়াপিড়ি করলেন, হাতে পায়ে ধরলেন, গড়িয়ার বিরাট জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কবিরদা কিন্তু আমাদের মানে আমি হাতে পায়ে ধরেছি কবিরদাকে দাঁড়ানোর জন্য, তাই তার দিয়ে দাঁড়িয়েছেন, আমরা ভাই বোনে দাঁড়িয়েছি ভোটে। এখন ফলে যদি টিকিট পেতে হয়, আমাদের তখন ঠিক ছিল আমি হব সিভিল সোসাইটির ক্যান্ডিডেট। মনে রাখবেন, মহাশ্বেতা দেবী ছিলেন, কিন্তু জয় গোস্বামী ছিলেন। মহাশ্বেতা দেবী আজ নেই, জয় বলতে পারেন প্রফেসর সুজয় বোস, ডক্টর সুজয় বোস ছিলেন। একটা জোট ছিল, জোট। তারা কেউ কেউ কিন্তু বলতে পারতেন বা বলতে পারেন, যারা মারা গেছেন তারা করতে পারবেন, যারা বেঁচে আছেন বলতে পারেন যে কবির সমান কিন্তু ছিল সিভিল সোসাইটির ক্যান্ডিডেট তরুণ সান্যাল, তিনিও মারা গেছেন। অসামান্য একজন মানুষ, শিক্ষক এবং সংগ্রামী মানুষ। দেখুন, ফলে আমাকে সদস্যপদ নিতে হয়েছিল। যেদিন আমার এমপি মেয়াদ শেষ হয় সেদিন আমি সদস্যপদ ছেড়ে দিই। দলের সেক্রেটারিকে চিঠি দিয়ে আমি সদস্যপদ ছেড়ে দিই। আমি আর ভোটে দাঁড়াইনি। ফলে আমার কোনো দল নেই। তাই বলি যে আপনার মন কোন দিকে যায়? মন যেতে চায় মার্ক্সবাদীদের দিকে, জিয়ে উঠতে পারে না। সিপিএম এর বন্ধুরা রাগ করবেন না, তাদের সমর্থকরা। আমি না কোথাও চাই আপনারাও জিতুন, অন্তত বিজেপিকে অন্তত বেশ কিছু আসনে আপনারা জিতুন, বিজেপিকে সাহায্য করবেন না। আপনারা বলবেন তাহলে মমতার প্রতি আমার ভূমিকাটা কি? আমি মমতার একটা সমর্থক, যে কাজগুলো উনি করেছেন পশ্চিমবঙ্গের জনগণের জন্য, সেই জন্য। আবার বলছি, 13-14 বছর পাশ্চাত্যে থেকেছি। আমি অতি উন্নত দেশেও এরকম হাসপাতাল, যে যে বিশেষ ধরনের হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন, এরকম দেখিনি। বাংলাদেশের বন্ধুরা যদি চান একবার দেখে যান, বা এখানকার নিন্দুকেরা যারা মমতাকে কথায় কথায় চটি পিসি এসব বলেন, লজ্জা করেন, লজ্জাও নেই, লজ্জাও নেই। তারা তো অসুখ সারাতে গেলে তো এই হাসপাতালে যাবেন না, কি রে বাবা? হ্যাঁ, কিভাবে পশ্চিমবঙ্গ সরকার কোভিডের মোকাবেলা করলেন আপনারা তো জানেন। বলেন না কেন? এই বলেন না বলে আমি তৃণমূল, বুঝতে পেরেছেন? কেউ বলে না, কেউ তো বলতে পারে। যেমন আমি তো বলছি যে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করেছি, এখনো দরকার হলে করব। কিন্তু তারা কিন্তু তাদের প্রথম 7-8 বছরে বামফ্রন্ট সরকার অনেক কাজ করেছিলেন। জেলায় জেলায় শিক্ষার অগ্রগতি হয়েছিল, গ্রামে স্কুল খোলা হয়েছিল, কাজ করেছিলেন তারা, নিশ্চয়ই করেছিলেন। তারপর তারা কি করেছেন তারা সবচেয়ে ভালো জানেন, আর জানেন রাজ্যবাসীরা। দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় একা যে কাজগুলো করেছেন, মানে আমি বলছি সরকারের তরফ থেকে, সরকার তারা যে কিভাবে কি কাজ করেছেন। দেখুন, এই দুর্দিনেও রেশন চলছে, কত কমটা, মানে কাজ হচ্ছে। সাইকেল পেয়েছে ছেলে মেয়েরা, একবার ভেবে দেখুন তো কতটা হেঁটে হেঁটে যেতে হতো। আমরা যারা মধ্যবিত্ত, এই যে আমি বসে আছি আমার বাবা মার ভিটেতে, আমার এইসব কিন্তু ভাবতে হয়নি। কিন্তু আমার গ্রামের মফস্বলের ছেলে মেয়েরা, তারা সাইকেলে করে করে স্কুলে যাচ্ছেন, স্কুল থেকে ফিরছেন। একবার ভেবে দেখুন। দেখুন, স্বাভাবিকভাবে আমি যদি আমার জনগণের প্রতি আমার দৃষ্টি থাকে, আমি তো স্বাভাবিকভাবে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন, না কি রে বাবা? আমি তো খুব স্বাভাবিকভাবে চাইবো। ছোট্টবেলা থেকে দেখে যাচ্ছি। কেন? কি দেখছি? যখনই রাস্তায় কিছু খাচ্ছি, 2 জোড়া 3 জোড়া চোখ জুলজুল করে আমার খাওয়া দেখছে। গঙ্গার ধারে, আমার তখন সবে চাকরিতে যোগ দিয়েছি, বেড়াতে যেতাম, একা একা হাঁটতাম। তা গঙ্গার ধারে একদিন ভেলপুরি খাচ্ছি, কোনো খাইনি, তাই ভেলপুরি কিনে খাচ্ছি, বুঝলেন, শালপাতায় করে। একটা ছোট্ট ছেলে, এইটুকুনি, মানে 3 হাত লম্বা, এসে পাহাড় দেখার মতো করে আমায় দেখতে দেখতে ছেলেটি বললেন, ওই পাতাটা ফেলো না, আমি চাটবো, পাতাটা ফেলো না, আমি চাটবো। এই কথাগুলোই আমায় কমিউনিস্ট বানিয়ে দিয়েছে। আমি কোনো বই পড়তে হয়নি, বইপত্র পড়েছি পরে। কতটা খেতে পারি না, 4 জনের চোখ দেখছে। আজকে যদি বিজেপি সরকার দেশের সব মানুষকে খেতে দিতেন, এদেশের সব মানুষ, সবাইকে,
তারা যদি দুবেলা খাবার বন্দোবস্তটা করতেন, চিকিৎসা হতো বিনা পয়সায়, যেটা তারা ইচ্ছে করলেই করতে পারেন, যদি প্রতিরক্ষা খাতে সরকারগুলো খরচ একদম কমিয়ে দেয়, কি আক্রমণ করবে ভারত থেকে, কারা তো দায় পড়েছে, লোকে প্রত্যেকে নিজের কাছা সামলাতে ব্যস্ত, জীবনেও পাকিস্তান আক্রমণ, কেউ কাউকে আক্রমণ করবে না, সবাই বুঝে গেছে যুদ্ধ করলে কি হয়। যদি বিজেপি সরকার সকলকে খাওয়া পড়া দিতেন, আমি বলছি না, তারা মুসলমানদের গালাগালি করতে করতেও যদি মুসলমানদের খাওয়াতেন, ইসলামের নামে গাল দিতে দিতেও যদি মুসলমানদের খাওয়াতেন, তারা যদি চিকিৎসা বন্দোবস্ত করে দিতেন, যেটা আজকে পশ্চিমবঙ্গ সরকার করেছেন, যদি রাস্তাঘাট এরকম পরিচ্ছন্ন হতো, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, বর্তমান সরকার যেটা করতে পেরেছেন, এইরকম রাস্তা যদি হতো, আর তারা বলছি শুধু যে খেতে দিতেন, কাজ দিতেন আর চিকিৎসার বন্দোবস্ত দিতেন, আমি না জয়ধ্বনি দিতাম বিজেপির নামে। তারা দুটি মেয়াদ থাকলেন, কি করেছেন সেটা তারাও জানেন, আমরাও জানি। দেখুন, আমি একটা খুব খুব কিছু মনে করেন না, আমি একটা কফি খাচ্ছি এখন, আমি যেভাবে বলছি আমায় সেভাবে এইভাবেই তো আমার গানও শোনেন, যে লোকটা গানগুলো তৈরি করেছে সেই আমি। অনেক সময় সিনেমার জন্য সিচুয়েশনে গান তৈরি করতে হয়, তখন সেটা আমি পুরোপুরি না, কিন্তু ক্রাফটিংটা আমার, ওই ক্রাফটিং হলো আমার কবি সমানের। অনেকে আমার উপর খুব রাগ করেন আমি হিন্দু ধর্ম ত্যাগ করেছি বলে। দত্তরিক আমি কিছু ত্যাগই করিনি, আমার কিছু ছিলই না, আমার বাবা মা আমায় ধর্ম শিক্ষা দেননি, পদবী চট্টোপাধ্যায় ছিল, এইখানেই আমার অসুবিধে। আমি কোর্টে গিয়ে, আমি তার আগে কোর্টের একজন এ ক্লাস, মানে একজন একদম ওপরের দিকের একজন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলছি আমি নাম পাল্টে চাই। কি নাম? আমি বললাম যে ধরুন সমান আকাশ, সমান পুকুর, সমান গরু, ভগবান যেন আর কি, সমান ফুল, সমান সমান দরবারি কাঁড়া, আমি জানি না, সমান ভৈরবী, সমান যোগ, রাগের নামে দূর, সমান দা, উনি আমি দাদা বলছেন, সমান দা আমি আপনার গানের খুব ভক্ত, জানেন তো, অনেক দিন ধরে আপনার অনুষ্ঠানে যাই। দাদা আপনি একটা কাস্টে জন্মেছেন, একটা কাস্ট থাকতে হবে। আমি তো কাস্টে বিশ্বাস করি না, আমার বাবা মাও করেননি। বলছে তা বললে চলবে না, স্টেট করে। অদ্ভুত, স্টেট তো এরকম করে না। উনি বললেন না, এনিওয়ে, সো এবং মন থেকে শুধু চিরকাল কিছু মনে করবেন না, সংখ্যাগুরুদের মুখে মুসলমানদের নামে যে কিস্তি, নেড়ে, মশলা, কাটুয়া, এসব শুনে শুনে দত্তেরিক আমি মনে মনে মুসলমান, আমার বাবাও এরম ছিল। এবারে মুসলমানরা বলবেন এই তুই কেমন মুসলমান রে, আমি বললাম সাবধান সাবধান সাবধান, কোনো মুসলমানের অধিকার নেই আর একজন মুসলমান সম্পর্কে এইসব ধরনের প্রশ্ন করার। এই প্রশ্নগুলো করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, খোদা করতে পারেন, কোনো মানুষ করতে পারেন না, কোনো মৌলানা, কোনো ইমাম, কোনো কাজী। জানতে চাইতে পারেন না, তার অধিকার নেই কবির সমান আদৌ নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, অমুক তমুক পালন করে কিনা, অধিকার নেই। ইসলামের এটা একটা মস্ত বড় জায়গা। আমার জীবনে ঘটনা ঘটেছে। আমাকে একজন মৌলানা সাহেব একটা প্রকাশ সেরম বলেছিলেন, তাই আমি বলছি মৌলানা সাহেব আপনি দেখছি আল্লাহ হয়ে গেছেন। আমি জানতাম না কোরআন শরীফে আপনার নামটা তো লেখা নেই যে আপনি খোদার সেক্রেটারি। ওইখানে আরো অনেকে ছিলেন, আরো অনেক মৌলানা সাহেবও ছিলেন, তারা সবাই হাসতে আরম্ভ করলেন। কারণ এই হাস্যকর কাজটা কতদিন করবেন? আপনার যদি ইসলামে মতি থাকে তাহলে আপনি সত্যি জানতেন যে আরেকজন মুসলমানকে জিজ্ঞেস করতে নেই, আপনার সে অধিকার নেই। এটা তো আমি ভালো কিছু করলে আমায় পুরস্কার দেবেন কে? ওপরওয়ালা। খারাপ কিছু করলে শাস্তি দেবেন কে? ওপরওয়ালা। আপনি তো না, কোনো মসজিদও না।
কোনো ইমাম কাজী কেউ না। এটা হলো স্ট্রেংথ ইসলামের, যে কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলাম নেন। যে আমি জবাবদিহি করবো একটা তার কাছে, তোর কাছে না। কাজেই কোনো মুসলমান অনুগ্রহ করে, তিনি যদি সত্যি মুসলমান হন, এই প্রশ্ন করবেন না। আর যদি কেউ মুসলমান না হন কিন্তু প্রশ্ন করছেন, আমি বলবো বসে বসে বুড়ো আঙুল চুষুন। কেমন? মুসলিম বিদ্বেষীরা বা সুমন বিদ্বেষীরা বা কবির বিদ্বেষীরা বুড়ো আঙুল চুষুন আওয়াজ করে, ভাল লাগবে। এখন আমার একাধিক বন্ধু কিন্তু এখনো সিপিআইএম। আমার একজন শ্যামল চক্রবর্তী, আমার ভাল লাগতো, একসঙ্গে আমরা পার্লামেন্টে ছিলাম, উনি রাজ্যসভা আমি লোকসভা। তেমনি বংশগোপাল ছিলেন, মানে আমার সঙ্গে ছিলেন, উনি লোকসভায় ছিলেন। আমরা গল্প করতাম, আড্ডা মারতাম নীলোৎপলের সঙ্গে, আরও কত তপনের সঙ্গে, কত। তেমনি আমাদের আরও কেউ কেউ তাদের সকলে আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল। নকশালপন্থীরাও জানেন যে তারা, বিশেষ করে আমায় সাহায্য করেছিলেন ভোটের সময়, আমার ভোটের সময় সিপিআইএমএল, সন্তোষ রানার গোষ্ঠী, তারা তাদের পার্টি এমব্লেম নিয়ে, পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন যে কবির সুমনকে জয়যুক্ত করুন। আমি কোনোদিন ভুলব না নকশালপন্থীদের সেই অবদান আমার জীবনে। তারা কিন্তু তাদের পার্টির চিহ্ন নিয়ে, প্রতীক নিয়ে, স্লোগান দিয়ে রাস্তায় ছিলেন, দেয়ালে পোস্টার সেঁটেছিলেন, বাড়িতে বাড়িতে গিয়েছিলেন। তাদের পার্টির পক্ষ থেকে সিপিআইএমএল কবির সুমনকে জয়যুক্ত করুন, যিনি কিনা ঘাসফুল প্রতীকে দাঁড়িয়েছেন। আমি যখন প্রথম প্রচারে বেরোচ্ছি, তৃণমূলের কোনো ছেলে লাল হাটাও বলেছিলাম না, একদম বলবে না, কারণ এসইউসিআই লাল, তারাও কিন্তু আমাদের এই জোটে আছেন। এটা তৃণমূলের সম্পত্তি না, এটা একটা জোট। তৃণমূল, এসইউসিআই, কংগ্রেস একটা জোট। আমি সেই জোটের একজন, খবরদার আর কেউ বলেনি। আমার এলাকায় কেউ লাল হাটাও আর বলেনি। এটা আমি বলছি, আমার বলা দরকার, আমার বলতে ইচ্ছে করছে। এসইউসিআই এর কাছ থেকে যে সমর্থন, যে সাহায্য পেয়েছি সেই সময় কোনোদিন ভুলবো না। কোন প্রত্যন্ত কোণে আমি গেছি প্রচার করতে, এসইউসিআই কিন্তু ঠিক হাজির। তারা কিন্তু তাদের পার্টির ফ্ল্যাগ নিয়ে একটা অটোরিকশায় করে কোথায় চলে গেছেন, হেঁটে হেঁটে, সাইকেলে করে। এসইউসিআই এর তুলনা নেই, এসইউসিআই দলের কিন্তু তুলনা নেই। এবং তাদের পার্টির যিনি জিতেছিলেন ভোটে, সম্মানীয় প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, তিনি আজ আমার বন্ধু, চিরকাল আমার বন্ধু থাকবেন। তিনি আমায় কমরেড বলেন, আমি তাকে কমরেড বলি। তিনি আমায় লাল সালাম দেন, আমিও তাকে লাল সালাম দিই। এসইউসিআই যে সাহায্য আমায় করেছিলেন তার তুলনাহীন। কাজে লাল হাটাও না, আমি নিজে লাল, লাল রাখো। এবার যদি বলেন তাহলে মমতা কি মনে করবেন, ঠিক জানি না। আমি কারোর মত নিয়ে আমার মতবাদ তৈরি করিনি, করবো না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি চাই যে কাজ উনি করে গেলেন, এই কাজ আরো করুন, আরো করার সুযোগ পান, তাহলে আরো আরো উপকার হবে সাধারণ মানুষের। আমি খুব সাধারণ মানুষের কথা বলছি, কিন্তু আবার সাধারণ যারা নন, আজকে রাস্তায় দুম করে বাথরুম যাওয়ার দরকার হলে কি করতো লোকে, এখানে ওখানে দাঁড়াতো। শুধু আমাদের এইখানেই 2টো পাবলিক টয়লেট হয়েছে, কতগুলো গণশৌচাগার হয়েছে, আপনি ভাবুন তো। এগুলো কিন্তু এই আমলে হয়েছে, এগুলো কি কোনো কাজ নয়? আমার মনে আছে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দিতে এসে বলেছিলেন যে বাংলা এত ভালো জায়গা, এত বাঙালিরা এত উন্নত সব দিকে, কিন্তু এখানে মেয়েদের বাথরুম নেই, খুব কম, বা থাকলেও খুব কম নেই। এটা না আমার মনে লেগেছিল, কথাটা ঠিক বলেছিলেন। আজকে দেখুন, আজকের কোথাও একটা লং ডিস্টেন্স ড্রাইভে যান, মানে বাসে করে, আমি বলছি রাজ্যের বাসে করে, পরিবহন ব্যবস্থায় বা রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার বাসে
বা অন্য কোনো প্রাইভেট বেসরকারি পরিবহন সংস্থার বাসে করে যান, মেয়েদের যদি বাথরুমে যেতে হয় কি আপদ আগে ছিল বলুন তো, এখানে আড়ালে ওখানে আবডালে, ছেলেরা তো যেখানে ইচ্ছে দাঁড়িয়ে পড়তে পারেন, মেয়েরা আজকে দেখুন কতগুলো পাবলিক টয়লেট হয়েছে। এগুলো কি কোনো কাজ নয়? কাজ করতে গেলে কি কার্ল মার্কস আর স্টালিন আর লেনিনের ছবি নিয়ে হে 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 করে নাচতে হবে, গণসঙ্গীত গাইতে হবে? হ্যাঁ, এটা কে বলেছে? কোন কমিউনিস্ট বলেছে? আমি যখন নিকারাগুয়ায় গিয়েছিলাম, আমি দেখেছিলাম ছেলেরা ফৌজে যোগ দিচ্ছে। তখন তো আমেরিকা যুদ্ধ করছে নিকারাগুয়ার সঙ্গে, ফৌজে, মুক্তি ফৌজে, মানে নিকারাগুয়ার বাহিনীতে যোগ দিচ্ছেন। একটা একটা ট্রাকে বোঝাই রাইফেল, M16 রাইফেল, বুঝতে পেরেছেন? আমি এখানে দেখছি এক এক করে যুবক আসছেন, যুবতী আসছেন, রাইফেলটা হাতে নিয়ে বলছেন, আমি চে গেভারা, লাতিন আমেরিকা আর বিশ্ব মানবতার নামে এই অস্ত্র নিলাম। একবারের জন্য মার্ক্সবাদ বলেননি, লেনিনবাদ বলেননি, এমনকি সাম্যবাদ বলেননি। আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি মিথ্যাচারী নই। কোনো এই কথাগুলো এইভাবে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খোলাখুলি বলছি তো, আমি মার্ক্সবাদী, লেনিনবাদী এবং আমি মমতাবাদী বলছি তো। যে কাজ মমতা করে চলেছেন, করে গেছেন, করেছেন এবং করে চলেছেন, আমি চাই সামনের 200 বছর ধরে করুন। তবে যদি আমাদের এই ভয়ঙ্কর, মানে অনাদরে ফেলে রাখা রাজ্যটার, অপমানিত মানুষগুলোর তবু যদি কিছু হয়, এইভাবেই তা। আমি এসব জানি না। আমার বাথরুম পেলে বাথরুম দরকার। আমার সঙ্গে যদি একটা মেয়ে থাকে, একাধিকবার জীবনে হয়েছে আমায় গার্ড করে দাঁড়াতে হয়েছে, মেয়েটি হিসি করেছেন রাস্তায়। মানে অনেকদিন বেঁচেছি, অনেক জায়গায় ঘুরেছি তো, আজকের সেটা করতে হচ্ছে না। আজকের এইখানে সামনে আমি দেখতে পাচ্ছি যে মেয়েরা বাজারে আসছেন, যেমন মেয়েরা দূর থেকে বাজারে আসেন। আমরা শুধু আমাদের কথা ভাবি, শহরের কথা, হ্যাঁ, কে কত কার্ল মার্কসিস্ট, আর কে কত কিস্ট, আর কে কত গান্ধিয়ান, আর কে কত মমতাবাদী। দূর দূর থেকে মেয়েরা ট্রেনে করে আসেন বা বাসে করে আসেন, এসে এখানে একটু শিম নিয়ে, বরবটি নিয়ে বসেন। কেমন? তা এদের সারাদিন কি হয় একবার কেউ ভাবেন? কে ভেবেছে? কোন বিপ্লবী ভেবেছে? আপনারা বলুন, আপনারা বলুন তো এটা। বামফ্রন্ট সরকার ভেবেছিলেন? আমার কিন্তু বামফ্রন্ট সরকারে একাধিক বন্ধু ছিলেন, এখনো কেউ কেউ আমার বন্ধু। নেপালদের ভট্টাচার্য এখনো আমার বন্ধু। তখন তো ভাবেননি একটা বিশেষ বয়স সীমার মধ্যে মেয়েদের প্রতি মাসে কিছুদিন কি অবস্থায় কাটাতে হয়। আমরা ভাবি, কজন পুরুষ ভাবে, কজন ভদ্রমহিলা ভাবেন? কজন? কজন? ভালো করে ভেবে বলুন, বুকে হাত রেখে বলুন। মেয়েদের একটি বিশেষ বয়স থেকে বিশেষ বয়সের মধ্যে প্রত্যেক মাসে কয়েকটা দিন কি অদ্ভুত দুঃসহ একটা অবস্থায় কাটাতে হয়। তাদের তাদের কত কি পাল্টাতে হয় আমরা ভাবি। কে ভাবে? একটা গণশৌচাগার না থাকলে কি করে চলবে? সেখানে মেয়েদের জন্য আলাদা বাথরুম আছে, আপনারা সেখানে যাচ্ছেন। সেই যে বাজারে যে মেয়েরা দূর দূর থেকে এসে বসেন, আপনারা বাথরুমে যান, বাড়ি ফেরার পথে ওখানে স্নান করে বাড়ি যান। ভাবতে পারেন তারা এই ব্যবস্থাটা কি কিছু না? এটা কি বৈপ্লবিক নয়? এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? মমতা যদি আমাদের নেতা না হন তা কার নেতা? আবার বলছি, আমি মার্ক্সবাদী হিসেবে বলছি, তর্ক করুন আমার সঙ্গে। শুধু দয়া করে বস্তা পচা কথাগুলো বলবেন না, প্রাত্যহিক জায়গা থেকে কথা বলুন, রোজগার কথা থেকে বলুন, নিত্যদিনের জায়গা থেকে বলুন। প্লিজ বুকিশ কথা বলবেন না। লেখাপড়া আমি কিছু কম করিনি, মুশকিলে পড়ে যাবেন আমার সঙ্গে তর্ক করতে গেলে, মুশকিলে পড়ে যাবেন। কেমন? আমি এমন অনেক মার্কসিস্টকে যে নিজেরা মার্ক্সবাদী করছেন, কমরেড কমরেড বলে গলা ফাটাচ্ছেন, কিন্তু কার্ল মার্ক্সের মানে তরুণ বয়সের লেখাগুলোও পড়েননি। Die Frühschriften von Karl Marx। লেনিন যেমন গ্রুন্ডরিসে পড়েননি, পড়া ছিল না। এখন আমি কি তাহলে মমতার হয়ে ওকালতির জন্য রেখেছি? না, আমি যেটা কারণে করছি, কারণ কি জানেন? আমি মমতাপন্থী বলছি তো, আমি মমতাপন্থী বলছি তো।
এমনি এমনি না। আমার সঙ্গে ওর মতবিরোধ কিন্তু কিছু কম হয়নি, আপনারা যে ভাবতেও পারছেন না। প্রকাশ্যে মতবিরোধ হয়েছে, উনি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আমার বিরুদ্ধে, কিন্তু আজও আমি ওর পক্ষে। জার্মান ভাষায় একটা ভার্ব আছে, ক্রিয়াপদ আছে, sich mit etwas auseinandersetzen। এর বাংলায় কি বলবো ভেবে পাই না। একটা অসাধারণ ভাষার বাংলাও যেমন তুমি, sich mit etwas auseinandersetzen মানে একটা বিষয়ের সঙ্গে নিজের একটা বোঝাপড়া করে নেয়া, তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানো। আমি ওখানে পৌঁছতে পারি, পৌঁছতে চাই, তাই পৌঁছচ্ছি না। নীতি থেকে অস্থির দিকে যাওয়া, এটা ভারতীয় তর্কশাস্ত্রেই আছে। আমরা নেগেশন দিই, নেগেশন অফ নেগেশনস, হেগেলিয়ান ডক্ট্রিন তাই হোক, কিন্তু পয়েন্ট হলো তত্ত্বের না, পয়েন্ট হলো ওই হাসির পেচ্ছাপ পায়খানার। প্রতি মাসে একটা বিশেষ বয়স সীমার মধ্যে মধ্যবর্তী মহিলাদের, মেয়েদের, মহিলাদের কয়েক দিনের, আমাদের পুরুষদের পক্ষে অকল্পনীয় অবস্থা, সেই সময় তাদের বাথরুম দরকার, এইটাকে আমরা ভেবেছি। বুকে হাত দিয়ে সকলে বলুন, যারা যে যে মতবাদে বিশ্বাসী, এই যে কাজগুলো মমতা সরকার করলেন, আমি মমতা সরকারই বলছি, তৃণমূল সরকার করলেন, এই যে এগুলো তো পৌরপিতারা পৌরমাতারাই করেছেন পাড়ায় পাড়ায় বা গ্রামে, সেগুলো কোনো কাজ না। কিছু কাজ করতে গেলে কি বাম বাম কথা বলতে হয়? কমরেড লেনিনের ডাকে চলে শান্তি সে না তাল করে গুলি চালায়, এটা কি মানে একটু ডাউন টু আর্থ হয়ে চিন্তা করলেই তো হয়। দেখুন, একটা মানুষের কোনটা বড়, আমি যেমন, আমায় যদি বলেন যে কবির, সুমন বলবেন না, সুমন নামে এতগুলো হারামি এসে গেছে, কবির নামে অতগুলো আসেনি, আমায় কবির বলুন, কবির বলুন। কবির, তুমি হঠাৎ আজকে এলে কেন? অনেকদিন তো তুমি ছিল না। তোমার পোস্টও তো এখন দেখি মার্লন ব্রান্ডো বা অড্রে হেপবার্ন, এদের ছবি, জ্যাক নিকলসন। ভাল লাগে না বলে আমি বাংলা খেয়াল নিয়ে আসি, ভালো আছি এবং এইভাবেই থাকবো, এইভাবেই মরবো। আজ আমাকে আমার এক ঘনিষ্ঠ মানুষ জানলেন, সুমন সেনগুপ্ত নামে একটা লোক খুব ভালো ভালো কথা লিখেছে, হঠাৎ খুব ভালো ভালো কথা, এটা করা উচিত, সেটা করা উচিত। এই প্রাণীটা যেদিন মোহাম্মদ জিম নওয়াজ, আমাদের আদরের অ্যাক্টিভিস্ট, আর আমি এইমাত্র আজাদ যা বললেন এটা পড়ে দেখবেন, যে আমরা যেদিন পার্ক সার্কাসের গণ অবস্থানে গেলাম, সেদিন এই প্রাণীটা যে আজকে ভালো ভালো কথা বলছে লিখেছিল, এবং আমি লো বলে বলছি, কি ছিল, লিখেছিলেন না, দালালি করতে যাচ্ছেন জানি, আমার নাম করে, বুঝতে পেরেছেন? আমার সামনে যদি একটু বলতো, ওর মুখটা না অন্য হয়ে যেত। তবে এই সব কারণে, এবং ইনি নাকি লিবারেশনের লোক। আমি এই আমার উক্তির মধ্য দিয়ে আমি আহ্বান করছি সিপিআইএম এর লিবারেশনকে, তারা একটা পজিশন নিন, দরকার হলে আমার বিরুদ্ধে। তিনি নাকি লিবারেশনের লোক। যারা কেউ কেউ আমার গান কেউরে থাকেন, লজ্জা করে না? আমি তো তৃণমূল, ঘাসফুল, ঘেঁষো, তিনু। হ্যাঁ, আমি এক গর্বিত মুসলমান এবং গর্বিত মমতাপন্থী। লেখ এরম গান, বানা, শুধু কৃষক অভ্যুত্থানের পর একটা বানা, এমন একটা বানা যেটা গাইতে ইচ্ছে করবে, বানা, ক্ষমতা দেখা নে। দালালি করতে যাচ্ছেন জানি, সেই লোকটাকে বড় বড় কথা লিখছে ভোট নিয়ে।
যে সারদা নারদা নিয়ে ভাবা, আরে আরে নপুংসকৃমি। আত্মমর্যাদাটা আমার কাছে অনেক কিছু চেয়ে বড়। প্রতি মুহূর্তে অপমান করে এই রাজনীতির লোকগুলো মানুষকে। করবে না কেন? এরই মধ্যে একজন আমার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। আমার তো নতুন বছরের কুভেচ্ছা জানাতে ইচ্ছে করছে। ও মারিয়াদি, বুঝতে পেরেছেন? এই জন্য এটা করছি। এই যদি হয়, মানে এরা তো বিজেপির চেয়েও খারাপ। দেখুন, বিজেপির কিন্তু একটা স্টেডি ব্যাপার আছে। বিজেপি যা বিজেপি তাই, বিজেপি যা বিজেপি তাই। কখনো দেখেছেন বিজেপি আরএসএস হিন্দু মহাসভা ওরা যা নয় তা বলছে? কোনোদিন না। কারণ মন রেখে একবার না। খেয়াল করুন, আমরা বলতে বাধ্য যে বিজেপি আরএসএস হিন্দু মহাসভা এরা, বা ধরুন জামাতে ইসলাম ইত্যাদি, যাদের আমি একেবারেই পছন্দ করি না, মানে ধর্মটাকে নিয়ে যারা রাজনীতি করে আমার তাদের পোষায় না। পোষাবে না, সোজা কথা। করতেই পারে না, আমাদের ব্যাপারে আমি নেই। হ্যাঁ, মনীষা লিখেছিল কবি সুমন আন্দোলন ভাঙতে গেছেন। মনীষা লিখছেন এই মালটা আন্দোলন ভাঙতে গিয়েছিলাম আমি। এবারে শুনুন, ওই তখন বেশ বাজে অবস্থা, মহিলারা বেশি ওখানে, এবং তাদের ব্যাপারে আবার অনেকে লিখেছিলেন যে হিজাব করে এসছে এরা। তো হিজাব করবে কি করবে? তোর বাপের ধুতি পরে যাবে? এখন হিজাব করতে কেমন লাগছে? না কবদি? হ্যাঁ, হিন্দু মহাসভা কেমন লাগছে? মনে রাখবেন, এই কথাগুলো কিন্তু কোনো বিজেপি লেখেনি। আমি বিজেপিকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের সিউডো বিপ্লবীদের চেয়ে। আমার কাছে বিজেপি অনেক বেশি শ্রদ্ধেয় আমাদের দেশের, বিশেষ করে এই বঙ্গভূমির এই সিউডো ইন্টেলেকচুয়াল আর বিপ্লবীদের চেয়ে। আমি অন্তত জানি বিজেপি কি, বিজেপিও জানে না আমি কি। কিন্তু এই যেন বিপ্লবীরা, আমি সেদিন গান গাইতে গিয়েছিলাম, আমাকে ওরা নিয়েই গিয়েছিলেন গান গাইতে। আর জিম আমার বন্ধু, ওখানে জিম অনেককে চেনেন, আমি অনেককে চিনি না। তিনি রুবিয়া মণ্ডল গিয়েছিলেন। রুবিয়া গিয়েছিলেন আমাদের একজন অত্যন্ত নাম ভালো গবেষক। নাকি আবার রুবিয়া এবং মণ্ডল অসুবিধা হচ্ছে নাকি প্রগতিশীলদের? আমার কথা, রুবিয়াও ছিলেন আমার সঙ্গে, আরো অনেকে ছিলেন, ছিলেন আতাউর রহমান, এই যে আমার মুসলমান, মানে 3-4টে মুসলমান একসঙ্গে, একে কোবরে সুমন, তারপর মোহাম্মদ জিম নওয়াজ, এতগুলো মশলা এক জায়গায়। সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। যারা এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জানে গাল টিপলে দুধ বেরোয়, সেটাও বেরোয় না, দুধও ভালো করে খাননি, খেয়েছেন পিটুলি গোলা জল। অনেক দিনের সম্পর্ক। বাসু, অভি, মানে অভি মজুমদার শিলিগুড়ির, বাসু, আরো অনেকে, কার্তিক পাল, অনেকের সঙ্গে আমার সম্পর্ক। দীপঙ্কর ভট্টাচার্য মশাই, আমাদের মতামত অনুষ্ঠানে আমি যখন সঞ্চালক ছিলাম তারা টিভির, একাধিকবার তাকে এনেছি। একজন চমৎকার শিক্ষিত লোক। আমার এক এক সময় মনে হয় দীপঙ্কর ভট্টাচার্য যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন কখনো, উনি যদি কখনো ভারতের একটা বড় পদে থাকতেন, ওরকম একটা শিক্ষিত, মার্জিত মানুষ এবং অভিজ্ঞ, সাহসী, বোধভাষীওয়ালা, ডাউন টু আর্থ মানুষ, উনি যদি ভারতের নেতা হতেন, কোনোদিন কি হবেন? কোন দেবতার পায়ে অর্ঘ্য দেব এই ইচ্ছেটা পূরণের জন্য? সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে আমার খুবই সুসম্পর্ক ছিল। এখনো কুসম্পর্ক আছে এটা আমি জানতাম না। কিছু বছর আগে, আমি তখন এমপি,
নরেন্দ্র মোদী মহাশয়, সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি কলকাতায় আসাতে অনেকে তার বিরুদ্ধে বা একদল ছেলে মেয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন, তারা অ্যারেস্টেড হন। স্বাভাবিক হবেনি, এই পুলিশের কাজই হলো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বা দূরে দাঁড়িয়ে যদি আমি স্লোগান দিই, তাকে অ্যারেস্ট করবে। আমি হলে আমাকে, এইভাবেই তো হয়ে থাকে পৃথিবীটা, নাকি? ওটা কোনো আলাদা ব্যাপার না। এবং অ্যারেস্টেড হবার পর তারা সবাই বিপ্লবী, তারা তো লিবারেশনের লোকও ছিলেন। কেউ কেউ আমার নামে গালাগাল না করে ভাত খান না, নকশালপন্থী। আমাকে ফোন করে বললেন জেঠু, কে বলছেন জেঠু, কে বলছেন কাকু, কে বলছেন দাদা, আমাদের পুলিশ ধরেছে, আপনি কিছু একটা করুন। তখন কিন্তু তৃণমূলের এমপিকে, তখন কিন্তু লাল এমপি ছিল তো কলকাতায়, তাদের তো কেউ কিছু বলেননি। সিপিএম এর এমপি তো ছিলেন এসে এপাশে ওপাশে, বা বিধায়ক ছিলেন, সিপিএমের নেতা ছিলেন, কোনো কোনো নকশাল নেতা, তারা তো কেউ কিছু বলেননি। তখন আমাকে, তখন জেঠু, কাকু, দাদা, জামাইবাবু, ও ছোট পিসি, ও ছোট পিসে, ও ফুপা, ও খালু, তখন আমি তৃণমূলের এমপি। আমি বিকেলের দিকে শেষকালে গেলাম, কেন ওখানে আমার চেনা ছেলে, এমনি জয়রাজ ছেলেটি ছিল, বাবা পরে কি গালাল করেছে আমার, ওর দলটা আমার নামে, বিরাট বিপ্লবী তো। আমি গেলুম, তো ওখানে একজন আমার সঙ্গে পুলিশ অফিসাররা দেখা করলেন না। কেন করবেন? আমি তো সাধারণ এমপি, তারপর তৃণমূলের, তার উপর আমি আবার এই দল। এবারে একজন আইপিএস অফিসার খুব ভদ্র দেখা করলেন। বললাম যে এদের ধরেছেন, বলে যে উপায় তো নেই স্যার, কারণ আমাকে ধরতেই হবে, কেন বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী, এখন কখন ছাড়বেন? বলে উনি চলে যাওয়ার পরেই ছেড়ে দেবো। এখন কোনো ভারী মামলা দেবেন না? বলে না না না, দেবো না। হ্যাঁ, আমি তৃণমূলের এমপি, বুঝলেন নকশালপন্থীরা, জেনে রাখুন। আমি গিয়েছিলাম, আপনাদের কোনো বিপ্লবী যায়নি কিন্তু। মমতাকে যেটা পিসি চটি বলেন, তারা গিয়েছিলেন, তাদের কাছে বলেছিলেন আপনাদের চটি কাকুদের, পিসি দাদাদের, নাকি? তখন অসুবিধা হচ্ছিল কোনো একটা জায়গায়, যে তার সেই তিনুটাকে বল ঘেসো, পরে আমরা দেব ওকে। এই তো আপনারা, বিচার বিচার বিচার। আমি গিয়ে ওদের জিজ্ঞেস করছিলাম, ভালো লাগে খাওয়া দাওয়া হয়েছে? আপনি একটা কাজ করুন, আপনি একটু কথা বলুন। আমাকে উনি ধরিয়ে দিলেন। আমি ফোনে একজনকে, আমার চেনা ছিল, বললাম খেয়েছ? বলে হ্যাঁ। কি খেলে? বলে রুটি, কলা, ডিম। বাহ, তো প্রচুর খেয়েছো, আমি খাইনি অত। তারা বললো যে কাকু আমাকে, বা দাদা কি যেন বললো, বা নাকি কি বলেছে, খালু, বা আমি মনে নেই কাকি কি বললো, ফুপা না, আমি জানি না কি, কমরেড বলেনি অন্তত কেউ, কেন আমি তৃণমূল কংগ্রেস, কমরেড না। আমাকে বলা যায় আমাদের বাঁচান, কমরেড বলা যায় না। মহাত্মা গান্ধী কিন্তু কমরেড বলতেন কংগ্রেসের নেতারা ওকে কমরেড বলতেন, কংগ্রেসের সমর্থকদের কমরেড বলতেন মহাত্মা গান্ধী। জানেন কি? ওর লেখাগুলো পড়ুন, তাতে পাবেন। আমি বললাম তোমরা ভেবো না, দেখো ওরা তাদের দায়িত্ব, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো, বিক্ষোভ দেখিয়েছো, এবার বিক্ষোভ দেখালে তো কিছু ছোটোখাটো শাস্তি পেতেই হবে। প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখিয়েছো, রাজ্য পুলিশ যদি তোমাদের অ্যারেস্ট না করেন, তাহলে লোকে কি বলবে, তাই না? এটা কি পৃথিবী, এটাই পলিটিক্স, এটাই। দেখুন না, যথার সময় তোমাদের ছেড়ে দেবেন। তারপর ঘন্টাখানেক বসে ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলে আমি ছেলে মেয়েদের দু একজনের সঙ্গে কথা হলো, তাদের আশ্বস্ত করে আমি বাড়ি চলে এলাম। তারা কিন্তু তার জন্য আমি কোনদিন ধন্যবাদ জানাইনি, বরং তার পরের দিন থেকে আমি গালাগালি করেছেন। এই টিকটিকির বাচ্চাগুলো আবার করে কি, আমার গান গায়, বেসুর বেমাক্কা, কি খারাপ গায়, তখন লজ্জা করে না। তখন মনে হয় না যে তৃণমূলের এক্স এমপি কবি সুমন মমতাপন্থী, কট্টর মমতাবাদী, তার লেখা গান, তার সুর করা গান গাইছি, তখন মনে হয় না, তখন কিচ্ছু মনে হয় না। আমি আন্দোলন ভাঙতে গিয়েছিলাম, কে জানে সুমন সেনগুপ্ত, কে বলেছে ওকে? ও লিবারেশন পার্টি? আমি তো জানতে চাই। এটা হতে পারে না। আর যে এক ধাপ থেকে, আচ্ছা বাই দ্য ওয়ে, ওইখানে ওদের আচ্ছাদন ছিল না,
অস্থায়ী টয়লেটের দরকার ছিল, জল দরকার ছিল। কে দিয়েছে ওটা? কোন লিবারেশন, কোন নকশালপন্থী দল, কোন সিপিএম, কোন কে দিয়েছে? কোন কংগ্রেস, কোন বিজেপি? ওর বিজেপির বিরোধী তো হচ্ছে। কে দিয়েছে? সেদিন পার্ক সার্কাসে এই ব্যবস্থাগুলো কে করে দিয়েছিলেন তার দু একদিনের মধ্যে? হ্যাঁ, সিপিআইএম এর লিবারেশন, আর সিপিআইএমএল, আর সিপিআইএম, আর ভগবান জানেন আর কে 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 করেছিলেন? মেয়েদের জন্য মেয়েদের টয়লেটের ব্যবস্থা কে করেছিলেন? ছেলেদের টয়লেটের ব্যবস্থা কে করেছিলেন? জলের ব্যবস্থা কে করেছিলেন? আচ্ছাদনের ব্যবস্থা কে করেছিলেন? লজ্জা করছে একবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা মুখে আনতে পারেন না? হ্যাঁ, এগুলো বড় বড় কথা বলছেন, লম্বা চওড়া। সামনে আসবে একবার কাকাবাবু, শুনুন আপনাদের খোলাখুলি বলছি, আমার বিরুদ্ধে যে আসে তাকে মনে মনে রাখবো, অকারণ বিরোধী। আমি না বিজেপিকে এর চেয়ে বেশি সম্মান করি। বিজেপি সরাসরি আমায় কুত্তা নেড়ে গালাগাল দেয়, ঠিকই তো করে। অন্যরা মনে মনে করে, ও সরাসরি করে। বিজেপি সরকার প্রথম এলে যাদের প্রথম অ্যারেস্ট করবে তাদের মধ্যে আমি 1 নম্বর বা 2 নম্বরই থাকবো, জিএমও থাকবে, আমি জানি। ওরা আমাকে হায়েস্ট অর্ডারে ট্রিজন দেবে। আমি আফজাল গুরুর ওপর গান লিখেছি, কবিতা লিখেছি, আমার ছেড়ে দেবে? না, উচিত তো না ছেড়ে দেয়। কিন্তু বিজেপিকে আমি চিনি, আমি বিজেপির এই শত্রুতাকে সম্মান করি। বিজেপি অন্তত আমায় কোনদিন ব্যবহার করেনি। একদিন এক মুহূর্তের জন্য বিজেপি আমায় ব্যবহার করেনি। কিন্তু সিপিআইএম এর লিবারেশনের লোকেরা আমায় ব্যবহার করেছে, নকশালপন্থীরাও ব্যবহার করেছে। কিভাবে? আমার গানগুলো। আমাকে তাদের ভোটে নিয়ে যাননি। সিপিএম এর ভোটে আমি কিন্তু কাজ করেছি, গান গিয়েছি অনেক আগে। বিজেপি কিন্তু আমার গান, আমি শুনেছি বিজেপি নাকি আমার গানের কথা পাল্টাটা নিজেদের গান বেশ করেছেন, বেশ করেছেন। আমার খুব ভালো লাগছে বিজেপি এটা করেছেন জেনে। কিন্তু আমি ওই সেনগুপ্ত পার্টির চেয়ে বিজেপিকে বেশি সম্মান করি। এরকম শত্রু থাকাও ভালো। কিছু লোক আছে শত্রু হিসেবে অনেক ভালো, আর বন্ধু নামধারী কিছু লোক থাকে যাদের চেয়ে পায়খানাও ভালো। আমি এই কথাগুলো বলার জন্য বললাম, আবার বলছি। যেমন জেনে রাখুন, নচিকেতা চক্রবর্তী আর শ্রীজাত বন্দ্যোপাধ্যায় গায়ে পড়ে আমায় অপমান করেছি। আমি মানে গানওয়ালার কি একটা অপমৃত্যু নাকি পদস্খলন নাকি এটা লেখালেখি ছিল নচে চক্রবর্তী। সে যখন মমতা বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আমার বাকযুদ্ধ চলছে এবং নীতিগত লড়াই চলছে, আমি তখন এমপি, আমি ছত্রধরের গান অ্যালবাম করেছিলাম। তোরা কেউ করেছিলি? আমি তুই তো করেছিলি, করে একবার দেখা, করে দেখা, করে দেখা, করে দেখা। একটা থাকে, একটা 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 সব বিপ্লবীরা একটা কাজ করে দেখান। আমি এমপি থাকা কালে ছত্রধরের গান পাবলিশ করেছি একটা সিডি। তার জন্য আমার বিতর্ক হয়েছে, কিন্তু আমি ছেড়ে দিইনি। আমার তৃণমূলের নেতারা কেউ কেউ বলেছেন আপনার প্রথম পরিচয় আপনি এমপি তৃণমূল। না, আমার প্রথম পরিচয় আমি সঙ্গীতকার, আমি সং রাইটার, আমি সমান। ওটাই আমার প্রথম পরিচয়। পার্থবাবু আমার অত্যন্ত ভাল লাগে তাকে, পার্থ চট্টোপাধ্যায় মশাই ওপেন ডিসকাশন করেছেন টিভিতে। তিনি কিন্তু তার জন্য আমার সঙ্গে সম্পর্ক ছেদ করেননি। পার্থ চট্টোপাধ্যায়কে আমি অনুরোধ করেছিলাম, একজন অত্যন্ত বেকায়দায় পড়া মানুষ এত দূরে গিয়ে কাজ করতে, মানে একটা কাজ করতে, তিনি কিন্তু তার একটা সুবন্দোবস্ত করে দিয়েছেন। তখন কিন্তু একবারও ভাবেননি যে এই লোকটা এই কবির সমান একসময় টিভি চ্যানেলে বসে আমার বিরুদ্ধে কথা বলেছিল। আমি তাকে অপমান করিনি, তিনিও করেননি। পার্থবাবু আমায় কিন্তু অপমান করেন। তিনি বলেছেন যে
যে কবি সুমন আপনার প্রথম পরিচয়, কিন্তু আমার প্রধান পরিচয় আপনি একজন এমপি তৃণমূলের। না পার্থবাবু, আমার প্রধান পরিচয় আমি একজন সঙ্গীতকার। আমি গান তৈরি করি, আমি গান গাই, এবং আমি গায়ক না, গায়ক সুমন না, গায়ক সবাই। আমি সঙ্গীতকার, সঙ্গীত করি, এটাই আমার প্রধান পরিচয়। পার্থবাবু কিন্তু তার জন্য আমার শত্রু বানাননি। এসোসিয়েশনের সঙ্গে আমার কোনোদিন বিরোধ হয়নি, কিন্তু ওদের আমি সম্মান করি, সম্মান করি প্রতি মুহূর্তে। আজও এসোসিয়েশন যখন কথা বলে, কথা হয় পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তেমনি কমরেড সুমিত সিনহা, সন্তোষ শর্মার গোষ্ঠীর সিপিআইএমএল, সম্মান করি তাদের। কোনোদিন তারা আমার নামে এরকম বলেননি, কোনোদিন না। কিন্তু লিবারেশন, যাদের হয়ে আমি চ্যারিটি শো করেছি এক সময় কলকাতায়, তাদের লোক নাকি এটা বলছেন। যদি তিনি তাদের লোক না হন, লিবারেশন দয়া করে প্রকাশ্যে জানান। আমি যে দুই ব্যক্তির নাম করলাম, নচিকেতা চক্রবর্তী আমায় অপমান করেছেন, এবং আমার যখন আমি কিচ্ছু ওর কোনো ক্ষতি করিনি। উনি আমার জাতিস্বর ছবিতে আমার সঙ্গীত নিয়ে বলেননি এমন কোনো কুকথা নেই। উনি এবং আরও দু একজন, আমি ওর নামটা বলছি কারণ উনি নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে করেন, এবং পরে উনি মমতার আঁচলে সেটা আশ্রয় নিয়েছেন। উনি সিপিএমের লোক ছিলেন। গণ আন্দোলন চলাকালীন একটি কাজ করেননি, একটি গান করেছেন, করেননি, একটি গানও করেছেন, করেননি। কিন্তু গণ আন্দোলনের পর কিন্তু উনি মমতার কাছে আশ্রয় নিয়েছেন। এটা মমতার ব্যাপার আর ওর ব্যাপার, আমার কিছু বলার নেই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আমি ওকে কোনোদিন কিচ্ছু কোনো ক্ষতি করিনি, কিছু বলিনি। উনি বড্ড ছোট, ওকে আমি কি বলবো, এখন বলছি, নিজেকে বড্ড বড় মনে করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে একটা পুরস্কার নিয়েছিলাম বলে, এ বেলা বলে একটা পত্রিকায়, সেখানে অনিন্দ জানা আমার খুবই স্নেহভাজন বলে জানতাম, তিনি আমার নামে আরম্ভ করলেন খেউড় কম্পিটিশন, যে আমার শির দাঁড়া নেই, তাই আমি দেখলাম। তো পুরস্কার তো অনেকেই নিয়েছে, এবার কেউ কেউ পুরস্কার পায়নি কিন্তু বলেছে নিয়েছে। সেরকম কবিও আছে 2.5 হাত। তিনি নাকি কোনো পুরস্কার নেননি, তাকে দেয়নি। যেমন আমি নোবেল পুরস্কার পাইনি, কেন মানে নিইনি, কেন আমি পাইনি। সলিল চৌধুরী আমায় বলেছিলেন, এই শোন, এই সুমন, এই আমি কিন্তু মিউজিক করতে বম্বেতে যাইনি, গিয়েছিলাম স্ক্রিপ্ট লিখতে 2 বিঘা জমিনের। পরে আমি নিজের কৃতিত্ব দিয়ে, আমি নিজের কীর্তি দিয়ে বম্বেতে মিউজিকের লাইনে একটা জায়গা করেছি। তুই পারিস নি। আমার নামে সবাই গালাগাল দেয় কমিউনিস্টরা, কিন্তু আমি তাদের বলছি, তুই ওদের বলে দিস হেমাঙ্গ বিশ্বাসকে বম্বে ডাকতো না, আমায় ডেকেছে, এটা বলে দিস। আমি লিখেছিলাম একটা জায়গায়, সবাই আমার নামে গালাগাল দিচ্ছে, আমি নাকি বম্বের সঙ্গে ইয়ে করেছি, মানে সমঝোতা করেছি, আর আমার ক্ষমতায় কুলিয়েছে তাই করেছি। আমি আজাদে পরদেশি এরকম একটা সুর করতে পারিনি, তাই আমি বম্বেতে। তুই পারিস না, অন্য কমিউনিস্টরা পারে না, তাই তারা বম্বেতে নেই, এটা বলে দিস। বললাম। আমাকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আবার সিদ্ধান্ত, তাই নিয়ে আবার ছড়া কাটলেন। আমি কিন্তু ওর কোনো ক্ষতি করিনি। এই দুটোকে যদি আমি সামনে পাই, থুতু দেব মুখে। কেস করবেন, করুন, বলছি তো, মামলা করুন, আমি কোর্টে দাঁড়িয়ে এটা বলবো। আমি বাধ্য হয়েছি একটা মঞ্চে দুটোর সঙ্গেই থাকতে। কেন? সেটা বিজেপির বিরুদ্ধে একটা সভা হচ্ছিল, অনেকে ছিলেন। আমি যদি ওইখানে একটি ঠাসিয়ে চড় মারতাম, তাহলে কি হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার নামে উল্টোপাল্টা কথা হতো, প্রেস বলতো, মিডিয়া বলতো, আমি কিছু বলতে পারিনি। কিন্তু আমি আর কোনোদিন এদের সঙ্গে কোনো মঞ্চে থাকবো না। মমতা বললেও থাকবো না, ঈশ্বর নেমে এসে, আল্লাহ নেমে এসে বললেও থাকবো না, থাকবো না, নেবে যাবো সোজা। আমি তো আর কিছু করবো, নেবে যাবো। সামনে যদি রাস্তায় পাই, দেখতে পাবে। আমি তো নাম করে করে বলছি, যেমন সুমন সেনগুপ্তর নামটা বললাম, যে আন্দোলন ভাঙতে গিয়েছিলাম আমি, ও জেনে গেছে, ও লিবারেশন পার্টি ওকে কানে কানে বলে গেছে, শুধু কানে কানে কিছু বলে বধুয়া, ফেসবুকে বুকে যেতে হবে, যদি কানে কানে কিছু বলে বন্ধুয়া। সুমন বাবু,
একবার আসবেন নাকি সামনে লিবারেশন নিয়ে? আমি তো বলছি খোলাখুলি নামগুলো বলে দিলাম। আমার আত্মমর্যাদা বোধ এগুলোর ওপরে, যে এদের সঙ্গে কোনো মোকা আমি আমি তো বলছি আমি বিজেপির শত্রুতাটাকে অনেক সম্মান করি, আরএসএস এর শত্রুতাকে সম্মান করি। এদের সঙ্গে আমায় মঞ্চে দাঁড়াতে হবে? পারবো না। তাহলে কি হবে জানি না। আমি কি করতে পারি? আমি দুটো গান বানাতে পারি। আমার দৌড় ওইটুকু নেই। কিছু গান লেখা, তাতে সুর দেয়া আর গাইতে চেষ্টা করা, তার বেশি না। আমি এই কথাটা আমাকে আজকের আমার একজন অতি ঘনিষ্ঠ মানুষ বললেন যে এইসব ভালো ভালো কথা লিখেছে, তখন আমি বললাম যে আমায় আমাকে বলতেই হবে, না তো আমি না শান্তি পাবো না। আমি সব বিকেলে রেয়াজ করতে পারি। আমি সারা সকাল একটা ব্যাপারে খুব চিন্তিত ছিলাম। আমার আমার একটু শরীরটা খুব ভালো না, একটু সর্দি কাশি হয়েছে, রেয়াজ করিনি, এক্সারসাইজ করেছি জাস্ট। কিন্তু আজ বিকেলে আমি রেয়াজ বসতে পারি। এখন আমি স্নান হয়েছে, আমি 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 রেয়াজে বসবো, আমি সুর লাগাবো। আমার সুর লাগাতে পারতাম না, এটা না বলতে পারলে আমি সুর লাগাতে পারতাম না। যেমন নচে চক্রবর্তী একবার যদি তোমায় পাই ছাল আমার সামনে, আর শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, এবার বলবেন কি না ছেড়ে দিন, ওর বড় ছোট না, ছোট না, বড্ড বড় মনে করে, একটু কেটে দিই মাপে। এর ফলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরোধী হবেন? আর মনে হয় না। যদি হন, ওর ইচ্ছে সেটা, আমি ওর পক্ষে আছি। আমি আত্মমর্যাদার ওপরে কোনো কিছুকে স্থান দেব না, কোনো নেতাকে না, কোনো সরকারকে না, কোনো ঈশ্বরকে না, কোনো আল্লাহকে না, কোনো ধর্মকে না, কোনো মতবাদকে না। আমার আত্মবিশ্বাস, আমার আত্মমর্যাদা সবার উপরে। এই কথাগুলো বলার জন্য যে এই লোকটা আমার নামে এই বলেছিল যে আন্দোলন ভাঙতে গেছে, আমি ওখানে বসে বসে গান গেয়েছিলাম। আমার সঙ্গে গলা মিলিয়েছিলেন মৌসুমী ভৌমিক ছিলেন, উনি এসে গান গেয়েছিলেন। আর কিছু লোক, আমি জানি তারা কারা, আমি জানি তারা হয়, তারা কেউ আর যাই হোক বিজেপি নয়, তারা বিজেপি আরএসএস হিন্দু মহাসভা কিন্তু নয়, তৃণমূলও নয়, কংগ্রেসও নয়। তাহলে তারা কারা? লয়াকা লাল, সব লাল উল্লিখিত পরস্পরকে চেনা, আমার নামে সমানে গালাগাল করে যাচ্ছিলেন। আর মৌসুমী ভৌমিক গান গাইছিলেন। ওখানে অনেকে হিন্দিতে কথা বলেন, আমি চালা হিন্দি পিনাকি গুহ, বুঝতে পেরেছেন? যে আমি খুব খোলাখুলি বলে দিলাম, আমি সঙ্গীতে থাকবো, আমি বাংলা খেয়ালে থাকবো, আর কিছুতে না। আর যদি ক্ষমতায় কুলোয়, গুরুরা যদি কৃপা করেন, আমি দু একটা গান বানাবো। দেখবেন আবার ভুল করে নকশাল, মানে আমি বলছি লিবারেশনের সমান সংখ্যক তো গিয়ে ফেলবেন না, যেমন বা আপনার চেনা সঙ্গে একটু বারণ করুন, একটা আন্দোলন করুন যে কবি সমানে গান গাওয়া চলবে না, কারণ ও মশলা মুসলমান এবং আন্দোলন ভাঙতে পাক সার্কাসে গিয়েছিল। আপনাদের চেনাশোনা কমরেডরা আবার আমার গান গেয়ে ফেললে বারণ করুন, ফেসবুকে লিখুন যে পাক সার্কাসে আন্দোলন ভাঙতে গিয়েছিল ওই মশলাটা, লিখুন। এটা জেনে রাখুন আপনাদের যে বিজেপি ভালো, আমি বলছি, কারণ তারা অন্তত বন্ধু হয়ে আসে না। এ কথাটা আমার খুব বলার দরকার ছিল, আমার মন চাইছিল। আমি মমতার পক্ষে, বিজেপির বিরুদ্ধে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, বিজেপির কাজ করে যাচ্ছে, তারা প্রগতিশীলতার ভেক ধরেনি, তারা প্রগতিশীল সেজে জিমের মতো একটা ছেলেকে গালাগাল দেয়নি। একটা রৌনক নামে বারাসাতের একটা পাঁচু গোপালাচর নাম করে ওকে আমি ফেমাস করে দিচ্ছি, নামটা বলে রাখছি তো মনে রাখে, কোনোদিন যদি সামনে পেয়েছি। ও জিমকে ছাগু বলেছিল। আমি ওকে কি বলবো, মালু? না, আমরা মুসলমানরা বলি না। আই এম প্রাউড টু বি এ মুসলিম অ্যান্ড প্রাউড টু বি এ সাপোর্টার অফ মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কথা এইখানেই ফুটলো। এটা না বললে আমি আজ সন্ধ্যাবেলা সুর লাগাতে পারতাম না। 21শে ফেব্রুয়ারি একটা বাংলা খেয়ালের অনুষ্ঠান হবে, এই সুযোগে বলে দিই। উদ্যোক্তার নাম আমি ভুলে গেছি, একটা ওই আমার বলা একটা প্রোমো ওরা চালাবেন, বাংলা খেয়াল।
এই যে বাংলা খেয়াল, এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই জায়গায় আসতোই না। এবার যদি বলেন, কেউ বলেন যে একটা কে যেন লিখেছিল, আচ্ছা সমান সমান এত উনি কি শুধু বাংলা খেয়ালের জন্য মমতার সমর্থক? তাই ধরে নিন, যেটা আপনার সুবিধা হবে। সে তো বটেই, উনি বাংলার মানুষের জন্য যা করেছেন সেটা যথেষ্ট হলো না। আমায় আমার আমার বান্ধব বোধহয় মনীষাই বোধহয় সেদিন বলছিলেন, তা আচ্ছা এত পেলো বাংলার লোকেরা, তারা মমতাকে ভোট দেবে না? এরম মনীষা, আমি বোধহয় মনীষা তুমি বলতে পারো না, মনীষা সেই মোল্লা নাসির উদ্দিনের গল্পটা মনে রাখো। মোল্লা একদিন স্বপ্ন দেখছেন যে আল্লাহ তাকে 8টা মোহর দিয়েছেন। হ্যাঁ, কমরেডদের বাপের সম্পত্তি, ঠিক। তা মনীষা তোমাকেই বোধহয় বলেছিলাম যে সেই মোল্লা বললেন আল্লাহ 8টা সব মোহর দিয়েছেন, মোল্লা স্বপ্ন দেখছেন। তা মোল্লা তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে আর 2টো মোহর দিন, তাহলে 10টা হবে। তারপরে ঘুম ভেঙে গেল, কোথায় মোহর, কোথায় আল্লাহ, কোথায় কি। তখন মোল্লা বলছেন, না না আল্লাহ আমায় 8টাই দিন। মমতা 8টা না, 20টা মোহর দিয়েছেন বাংলার সাধারণ মানুষদের। এক অসামান্য নাগরিক অধিকার সংগ্রামী নবদা, আমরা নবদা বলি, তিনি অনেকদিন আগে মতামতের একটা অনুষ্ঠানে আমাকে বলেছেন যে কবির, আপনার সরকারকে কবার দরকার হয় বলুন তো? পাসপোর্ট রিনিউ করার সময় বলুন, এছাড়া তো দরকার হয় না। কিন্তু যাদের দরকার হয় তাদের জন্য কি সরকার আছেন? নবদা এটা বলেছিলেন না তুমি? বড় সুন্দর বলেছিলেন। আমাদের দেশের সাধারণ মানুষ, তাদের জন্য কি সরকার আছেন? দেখো মনীষা বলছে, হ্যাঁ আমাকেই বলেছি। মনীষা, মমতা 8টা মোহর দেননি, 180টা। 180টা মানুষের সম্পত্তি, কিন্তু আমায় যে ঘৃণা করে তারও সম্পত্তি, আমার নামে খিস্তি করে যাচ্ছে উজ্জয়িনী হালিম সাহেবা, গান আন্দোলনের সম্পত্তি, তাই নাকি? আচ্ছা, আর আন্দোলনটা কার? ওনার গান মানুষের সম্পত্তি। আচ্ছা, যার নামটাও ঠিক মতো করে করেন না আপনারা কমিউনিস্টরা, এখন চট্টোপাধ্যায় করেন, যার একটা নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নিজের নাম পাল্টানো, সেটাকেই স্বীকার করেন না, আবার বলছেন মানুষের সম্পত্তি। আপনি মানুষ? তাহলে আমি কি নেড়ে মশলা? হ্যাঁ, এখনো তো কবির সমানই বলেন না মুখে, আমার গান মানুষের সম্পত্তি। রচয়িতার নামটা কি বলেন? মানুষ, আন্দোলন। ফালতু কথা ছেড়ে দিন, মানুষের মধ্যে নন। বিজেপি তবু দেখাচ্ছে সে শত্রুতা করতে জানে, বন্ধু সেজে আসে না। আমি জানি না আমার এই কথাগুলো শুনে মমতা কি বলবেন, আমার পরোয়া করে না। আমি আমার কথা বলে যাচ্ছি, আমি মমতার পাশে থাকবো। একজনও যদি পৃথিবীর না থাকে, আমি থাকবো। ঠিক, যাকে সারাক্ষণ দুবেলা গালাগাল দেয়, তার গান কোট ছাড়া নাম ব্যবহার করতে, ঠিকই নাম ছাড়া ব্যবহার করতে লজ্জা করে না? হ্যাঁ আলেম, লজ্জা করে না? সারাক্ষণ তো কোট করছে সিপিএম আমল থেকে, লজ্জা নেই তোদের? হ্যাঁ রে, নে আমার গান বন্ধ কর, শত্রুপক্ষের গান, মমতাদের গান, তারপর নেড়ে মশলা। এই কথাগুলো বলার জন্য আমার না আকুলি বিকুলি করছিল, আমার না মনটা আকুলি বিকুলি করছিল। সেই সুমন সেনগুপ্ত লোকটা, মানে বুঝতে পেরেছেন আমি আমার প্রথম নামটা কেন সালা বাদ দিয়েছি? যতগুলো সালা পোকা সব এখন সমান হয়ে গেছে। আমার বাবা মা যখন এই নামটা রেখেছিল, আমার নাম মানে তখন সুমন নাম ছিল একজনের মতে, ওটাকে আমি পদবী করে দিয়েছি, যাতে আমার বাবা মা ওই নামটা দিয়েছিলেন। আমার নাম কবির, যেমন কেসিএস ক্লে, যেমন মোহাম্মদ আলী। আমি এই কারণে বললাম, আমি নয়তো আমার গলা ভেঙে গেল খানিকটা চেঁচামেচি করতে গিয়ে। আই সরি, আই ডিডন্ট ইন্টেন্ড টু ইয়েল এট ইউ মাই ফ্রেন্ডস অর ফোর্স। কিন্তু আমি বিদায় নেবার আগে
এটাই বলে যাই যে সব যে যাকে পছন্দ তাকে ভোট দেবেন না। যদি বিজেপিকে হারাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। সিপিএমরা প্লিজ হাল ছেড়ে দেবেন না, আপনারা আবার সংগঠন করুন, আবার দাঁড়ান। প্লিজ প্লিজ আপনারা বিজেপিকে ভোট দেবেন না। মমতার উপর আপনি যে যত রাগই থাক রাস্তাঘাটে ঘুরুন, দেখুন না রাজ্যটা কোন রূপ নিয়েছে। হাসপাতালে তো আপনারাও যাচ্ছেন, আপনাদের বাড়ির লোক বা আপনাদের বাড়িতে যারা কাজ করেন তারা হাসপাতালে যান না? তারা কোথায় যান? হ্যাঁ, তারা কোথায় যান? ওই আলিপুরের সব ভালো ভালো হসপিটালে? তারা কোথায় যান? বেলভিউতে কোথায় যান ভাই? একটু ভেবে দেখুন। আবার বলছি, সামনে যুদ্ধ, সামনে যুদ্ধ, সেই যুদ্ধটা লড়তে হবে। বিজেপিকে হারাতে গেলে এক জোট হয়ে হারাতে হবে। আমি বলবো মমতাকে ভোট দিন, কিন্তু একই সঙ্গে আমি বলবো সিপিএম যারা সত্যি সত্যি অন্তর থেকে সিপিএম করেন তারা সিপিএম করুন, সংগঠন করুন, বিজেপিতে ভোট দিতে বলবেন না। সিপিএমকে যারা সমর্থন করেন সিপিএমকে ভোট দিন। আমি আর কিছু বলছি না। শুধু ওই লিবারেশনের নামে, হ্যাঁ, সিপিএম এর নিজস্ব ভোট যেন সিপিএম এ পড়ে, বিজেপিতে না। আমি যদি দেখতাম যে বিজেপির বিরুদ্ধে সিপিএম সবচেয়ে বড় দল, সবচেয়ে পাওয়ারফুল দল, মানে মমতা সরকারের জায়গায় যদি সিপিএম সরকার থাকতেন এবং এই পরিমাণ জোর থাকতো, আমি সিপিএমকে সমর্থন করতাম। আমি মার্কসিস্ট, দি এন্ড শুড ডিটারমিন দ্য মিনস। ঠিক শোনেন, সিপিএম এর ভোট যেন সিপিএমেই পড়ে। প্লিজ 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 হাল ছেড়ে দেবেন না, প্লিজ সংগঠন করুন। দেখুন, পৃথিবী দুনিয়া পরিবর্তনশীল, কোনো সরকারই চিরস্থায়ী হয় না। মমতা সরকারও পাল্টাবেন, বাধ্য। আমরা সব মরে যাই রে ভাই, আমরা সবাই মরে যাই। লার্জের ইউনিটি হোক, কিন্তু সেক্টারিয়ান কথা তো উঠবে, খুব মুশকিল হচ্ছে। আপনি আচ্ছা, আমি না আর বলছি না, আর বললে এমন কথা হবে যেটা আমি সামলাতে পারবো না, কারণ আমি পলিটিক্সের লোক না, আমি পলিটিক্যাল লোক। আমি বিজেপিকে হারাতে চাই ভোটে, যত রকমভাবে সম্ভব হারাতে চাই। এবং আমি মমতাপন্থী, আমার ভোট আমি মমতাকে দেবো। আমি স্বাভাবিকভাবে চাইব লোকে মমতাকে ভোট দিক, এই কাজগুলো যাতে হতে পারে, আরো আরো যাতে হতে পারে কাজগুলো। আমি আর কিছু চাই না। কোথায় কে চুরি করছে, বাটপাটি করছে আমি জানি না। আমি একটা জিনিস জানি, এমপি হবার পর আমার কিন্তু অ্যাসেট বাড়েনি, অন্য সব পার্টিরই কিন্তু বাড়ে। কি করে বাড়ে জিজ্ঞেস করুন না, সব পার্টির। কার কার কি গাড়ি আছে একটু দেখবেন। আমার এখনো গাড়ি নেই, দেবেন একটা। একটা ফ্ল্যাট করেছিলাম অনেক দিন আগে, তো ওটা ওই আমার একটা ডিভোর্সেই চলে গেছে। ভাগ্যিস আরো দু তিনটে বানাইনি, তাহলে সেগুলো ডিভোর্সেই যেত। আমি একবার আমেরিকার এক বিখ্যাত নোবেল লরিয়েট লেখককে ইন্টারভিউ করেছিলাম, নট নম চমস্কি, না না না, তিনি সাহিত্যিক। তো তিনি নোবেল পেয়েছিলেন এবং ডিভোর্স, তার ডিভোর্স কেসে পুরো নোবেলের টাকাটা চলে গিয়েছিল। আমি নাম বলছি না, মারাও গেছেন। তা সেইবারে অনেক টাকা হয়েছিল। নোবেলের টাকা কিন্তু সবসময় এক থাকে না, শুনেছি। বোধহয় ওগুলো বিভিন্ন শেয়ারের ওপর নির্ভর করে। তা আমি ওর ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তো উনি খুব স্নেহশীল, আমি তো ছেলের বয়সী, তার তো ছেলের চেয়েও ছোটো। তা ওকে বললাম যে স্যার আপনি নোবেল পেয়েছিলেন। উনি না দুষ্টুমি একটা মুচকি হেসে চোখ টিপে বললেন, আমি জানি এর পরের প্রশ্নটা কী হবে। স্যার, না না না, গো হেড উইথ ইউর কোয়েশ্চেন্স ইয়াং ম্যান। আমি বললাম যে স্যার শুনেছি পুরো টাকাটাই চলে গেছে। উনি মানে উনি হি বার্স্ট আউট ইন এ লাফটার, আর
হাসতে হাসতে উনি বললেন যে, ইয়াং ম্যান, ইফ ইউ অনলি নিউ, আমি আমার মাথা কেটে দিতে রাজি ছিলাম ওর হাত থেকে নিস্তার পেতে। আই উড হ্যাভ লাভ টু chop my own head off to get rid of her. So I had one, মানে একটা টাকা, একটা একটা বাড়ি কিনেছিলাম, ফ্ল্যাট লেক গার্ডসের ওখানে। ওটা ওনাকে দিয়ে দিয়েছি। আমি মাথা কেটে দিতাম ওর হাত থেকে রেহাই পাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এই বাবা মার ভিটেতে আছি, কিছুই বানাতে পারিনি, কিন্তু লোকে বানিয়েছে। এটা জিজ্ঞেস করুন না, সব পার্টি, কিন্তু সব পার্টি। এইটাই সোমেন যা বলছেন, সাধারণ মানুষ যেন সামান্যতম কৃতজ্ঞ থাকেন, তারা যেন শেষ 10টা বছর একটু মনে রাখেন তৃণমূলের ভালো কাজগুলো যেন আমাদের মনে থাকে ভোট দেবার সময়। এটা খুব ইম্পর্টেন্ট। তৃণমূলই হয়ে যাবার দরকার নেই, তৃণমূলই হয়ে যাবার দরকার নেই। অনুগ্রহ করে 10 বছরে যে ভালো কাজগুলো, প্লিজ এইটুকু করুন, নয়তো কৃতজ্ঞতা হয়ে যাবে। যে অকৃতজ্ঞ আর কৃতজ্ঞতায় তফাৎ আছে। এই কথা আমি ভোটের কথা আমি আসলে বলার জন্য এইটা করিনি। সোমেন, আমার অপরাধ নিও না। সোমেন, তুমি দেখেছো যে জেলবন্দি কারাবন্দীদের মুক্তির ব্যাপারে আমি তখন তৃণমূলের এমপি, আমি কিন্তু গিয়েছিলাম। সোমেন, তুমি ছিলে সেই সভায়। কলকাতার একটা ছোট হল ঘরে একটা সভা হয়েছিল। আমি কিন্তু তখন তৃণমূলের এমপি হিসেবে সমর্থনে গিয়েছিলাম যে ইউপিএ আইনে যাদের ইউএপিএ আইনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হোক। আমি কিন্তু গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস কিন্তু আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সিপিএম এর কেউ যেতে পারতেন? তৃণমূল কংগ্রেস কিন্তু আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অবশ্য ব্যবস্থা নেবার আর কি ছিল, আমায় যদি ওরা দল থেকে বহিষ্কার করতেন, আমি তাহলে ইন্ডিপেন্ডেন্ট এমপি হয়ে যেতাম আইন অনুযায়ী, মানে বিধি অনুযায়ী। যে ওদের আমি একটুখানি চেক মেটেই রেখেছিলাম। কিন্তু এটাকেই তো পলিটিক্যাল কাজ বলে। হ্যাঁ, আমি ইউএপিএ আইনের বিরোধী, এবং তাতে যারা আটক ছিলেন আমি তাদের মুক্তির জন্য আমি সওয়াল করতে সেই হল ঘরে গিয়েছিলাম। এটা কি লোকের মনে আছে? অনেক নকশাল ছিলেন, নকশালপন্থীরা মনে আছে আপনাদের? আমি তো তৃণমূলের এমপি হিসেবে গিয়েছিলাম। সোমেন বলছেন হ্যাঁ আমি ছিলাম, আমি দেখেছি সুমনদা। আমি বলছি না যে তৃণমূল কংগ্রেস খুব ভালো। কোন দল ভালো? কোন দল? কোমাট গান্ধী এক সময়, যিনি মাওবাদী ছিলেন, এখন তিনি কি বাদে আমি ঠিক জানি না, অসামান্য একজন মানুষ, অসামান্য অসামান্য। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় তিনি 1 নম্বর হয়েছিলেন। কোমাট গান্ধী বলেছিলেন দেশের আর্থ সামাজিক অবস্থা অপরিবর্তিত রেখে এমন কোনো সরকার আনা সম্ভব নয় যে সরকার জনগণকে সম্মান করবে। বন্ধুরা, এই কথাটা আমি আর একবার বলছি, ভীষণ জরুরি কথা। দেশের আর্থ সামাজিক ব্যবস্থা অপরিবর্তিত রেখে এমন কোনো সরকারকে ভোট দিয়ে আনা সম্ভব নয় যে সরকার জনগণকে সম্মান করবেন। কোন সরকার জনগণকে সম্মান করেন না। কিন্তু এই গত 10 বছরে জনগণের জীবনটা আরেকটু সহনীয় করে তোলার লক্ষ্যে যে কাজ তৃণমূল সরকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটাকে আমরা ভুলে যাব? সুধীন্দ্রনাথ দত্তর একটা কবিতার একদম শেষে রয়েছে, মরে না দুরাশা তবু মনে হয় এ নিঃস্ব জগতে এতখানি অপচয় ঘটাবে না বিধি কোনো মতে। এতখানি অপচয় ঘটাবে না বিধি কোনো মতে। আমি কিন্তু এই কথাগুলো বলার জন্য ঠিক আজকে একটু করিনি। আমি কিন্তু ওই সুমন সেনগুপ্ত যে বলেছিল যে উনি যাচ্ছেন, আপনি আপনার হ্যাঁ আপনার ধান্দা, আপনি যে দালালি করতে যাচ্ছেন সেটা জানি, এটা বলেছিল। আমি ওকে সামনে পাইনি, সামনে পেলে ওর মুখটা না এক জায়গায় থাকতো না। এই 72 বছর বয়সেও থাকতো না, কেমন থাকবেও না। এটা যে দেখুন, আপনার মতো লোকের চেয়ে বিজেপি ভালো, আমি বলছি আপনাকে। সুমন সেনগুপ্ত, আপনার মতো বিপ্লবীর চেয়ে
আমি জানি না আপনি কোন দলের, কি লিবারেশন না ক্যাপটিভেশন না আজারবাইজান না উসপান্সকি, আপনি কোন দল ঠিক জানি না। আপনার মতো লোকের চেয়ে RSS ভালো সুমন সেনগুপ্ত। কেমন? আপনি ভালো থাকবেনই, অনেকে ভালো থাকবেন না, আপনি কিন্তু ভালো থাকবেন। আপনি জানেন কিভাবে ভালো থাকতে হয়। আপনি অপেক্ষা করছেন কিভাবে পাল্টাবেন। যদি সত্যি আপনি লিবারেশন হন, তাহলে লিবারেশনের বড় দূর দিন। এই কাজটা আমি জানি SUCI কোনোদিন করবেন না, যেটা এই লোকটা করেছে। সবাই ভালো থাকবেন না, যারা ভালো থাকার যোগ্য তারা থাকুন, যারা ভালো থাকার যোগ্য নন তারা থাকবেন না। আমি বিদায় নিচ্ছি। বাই বাই।